লোকমুখে প্রচলিত ছিল এই কূপে নাকি মানুষকে ফেলে দিলে তারা জীবিত হয়ে পুনরায় ফিরে আসতো এবং ইট পাথরের তৈরি ১৩ মিটার উঁচু গোকুল মেদের এই স্থাপনায় কি ইতিহাস লুকিয়ে রয়েছে সবকিছু দেখবো আজকের এই ব্লগে। মহাস্থানগড়ের ঠিক অপোজিটে খুবই সুন্দর একটা পার্ক আছে, বেশ সুন্দর একটা পার্ক বলতে পারেন যে এটা একটা ওয়ান কাইন্ড অফ পিকনিক স্পট। তো অনেক মানুষজন এখানে পিকনিক করতে আসে। তো বেশ মনোরম একটা পরিবেশ, এদিকে খুব সুন্দর একটা লেকও আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলাই পরিবেশটা অনেক সুন্দর। তারপর এখানে যে ছাউনিগুলো রয়েছে বসার জন্য সেগুলো খুবই সুন্দর। বেশ অনেকগুলোই ছাউনি রয়েছে, প্রায় 5টার মতো। অ্যান্ড বর্তমানে এখন বৃষ্টি তেমন একটা নেই, তো সব মিলাই আসলে অনুভূতিটা খুবই দারুণ। এবং এখানে সামনে যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে কলা বাগান রয়েছে। এটা হচ্ছে লেক। কেউ যদি মহাস্থানগড়ে ঘুরতে আসেন তাহলে এটার অপোজিটে এই পার্ক বা এই পিকনিক স্পটটাতে ঘুরে যেতে পারেন। বেশ সুন্দর, ফ্রেন্ডসরা মিলে এসে বসতে পারবেন এবং বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। বেশ সুন্দর একটা জায়গা, আড্ডা দেওয়ার জন্য খুবই পারফেক্ট। মহাস্থানগড় থেকে এরপর আমরা 2-3 কিলোমিটার পাড়ি দিয়ে চলে যাই আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এদিকে আরেকটা প্রাগৈতিহাসিক নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মানকালীর কুণ্ড। তো এইটাও হয়তো অনেকটা কূপ টাইপের কিছু একটা ছিল হয়তো কোনো এক সময়, বাট এখন খুবই পরিত্যক্ত অবস্থায় আছে এবং বর্তমানে এটা মানুষজনের বিনোদনের কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। অ্যান্ড এখানে আশেপাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে বেশ পুরনো কিছু বট গাছ আমরা দেখতে পাবো এবং গাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। সো মোমাইন পার্কে আমরা আরেকটু পরে যাব। এর আগে আমরা আরেকটা প্লেসে চলে আসছি, এটাকে বলে হচ্ছে জিওতকূপ। লোককথা অনুযায়ী মহাস্থানগড়ের শেষ হিন্দু শাসক রাজা পরশুরাম এই জিয়তকুণ্ডের অলৌকিক শক্তিতে বিশ্বাস করতেন। বলা যায় যুদ্ধে তার সৈন্যরা আহত বা মৃত্যুর মুখে পড়লে তাদের এই কুণ্ডের পানিতে স্নান করানো হতো আর তারা নাকি আবার সুস্থ হয়ে যুদ্ধে ফিরতে পারত। এই কারণেই জলধারাটির নাম হয়ে যায় জিয়তকুণ্ড, অর্থাৎ এমন একটি কুণ্ড যার পানিতে প্রাণ ফিরে আসে। মহাস্থানগড়ের সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার নাকি এখানের কটকটি। তো যারা চিনেন তারা তো চিনেনি, আর যারা চিনেন না তাদেরকে আমি দেখাই যে কটকটি জিনিসটা আসলে কি। সো অনেকটা এরকম কটকটিটা গুড় দিয়ে আসলে তৈরি করা হয়। তো যেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘি স্পেশাল কটকটি, অ্যান্ড এখানে ঘিয়ের তৈরি কটকটি। আপনাদের দোকানে এটা কত বছর পুরানো? 70 বছর। 14 বছর? 70 বছর? তার মানে আপনারা আগে ব্যবসা করতেন? আপনি একাই বর্তমান দোকান সামলাচ্ছেন? চট্টগ্রামের অনেক মানুষেরা কটকটির সাথে আসলে ফ্যামিলিয়ার, নামটা খুবই পরিচিত সেখানে। বিকজ আগে অনেক সময় এই খাবারটা পাওয়া যেত বিভিন্ন মেলায়, কিন্তু বর্তমানে সেটা প্রায় বিলুপ্ত পর্যায়ে রয়েছে। কিন্তু এখানে বগুড়াতে সেটা খুবই উপলব্ধ এবং খুবই ফেমাস একটা খাবার। তো সেখান থেকে আমরা কিনে নিলাম এটা। না, বাইরে থেকে আসছি আমরা, আমাদের তো কিছু কম দেওয়া উচিত আপনার। 20 টাকা কম দিলে তো হবে না মামা, আমরা আসছি আপনার 1 লিটার তেলের উপরে 1 টাকা কম, এখানে 20 টাকা কেজি। আমরা আপনাদের মেহমান দেখে তো 20 টাকা কম। 20 টাকা কম। তো এই হচ্ছে কটকটি, লেটস টেস্ট ইট। উপরের কোটিংটা হচ্ছে সম্পূর্ণ গুড়ের, ভিতরের ডালদা, চাল, ঘি, বাদাম, চাল দিয়ে ডালটা দিয়ে ভাজে, ওটা ঘি দিয়ে ভাজা। আমরা মনে হয় ঘি দিয়ে যেটা ভাজা, এটা আমাদের তো হচ্ছে ঘি দিয়ে ভাজা। ঘি বলতে দুধের উপরে থেকে এটা পানি তাই রুটি খাও না? হ্যাঁ, অনেক স্পেশাল জিনিসটা কিন্তু। আর ভালো কিছু মাত্র বানাইছে ভাবছিলাম ছায়া পুরো দিন গাছকে ঘুরে ফেলতে পারবো, বাট হইল না। ঘুমাই বৃষ্টি করতেছে বাইরে, কেমন লাগতেছে বলো?
বৃষ্টির কারণে তো কোথাও যাইতে পারতেছি না। ভালো লাগছে। পানি দেখেন, সিঁড়িতে পানি নামতেছে কি হ্যাঁ, দেখি সিঁড়িতে ওরে পানি, হ্যাঁ চাচা অনেক সাবধানে নামতেছে যাতে পড়ে না যায়। কই যাচ্ছি আমরা দেখি বেহুলার বাসর ঘর। বাসার ঘরে বেহুলা আছে না লক্ষিন্দরও আছে? বেহুলাও নাই, লক্ষ্মীন্দর না, বাসর ঘরটা। শান্ত বাসার ঘর বলতে কি বুঝে আমার উপর? একটা সুন্দর বাসা ঘর, হ্যাঁ, সুন্দর বাসা ঘর, ফুল টুল দিয়ে সাজানো, একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে, তাই না? দেখছি সমস্যা নেই। কারণ এগুলো তো প্রত্নতাত্ত্বিক নিয়ে হ্যাঁ। গেছে না, পুরান জিনিস। তা আমরা নতুন করে সাজাবো বিকির জন্য। ও কি করবে কি তুমি? শরীর ভিজে গেছে। ভাই কোনো মতে যাইতে পারলে বাঁচি। কতক্ষণ লাগবে? এখানে আমরা আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে চলে এলাম। এটার নাম হচ্ছে গোকুল মেদ। এখানে আসতে হচ্ছে টিকিট কেটে আসতে হয়। তো টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে জনপ্রতি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন গোকুল মেদ। তো চলো আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। মনসামঙ্গল কাব্যের লোকগাথা অনুযায়ী লক্ষিন্দরের বাবা চাঁদ সওদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী। কথিত আছে তিনি কখনোই সর্পদেবী মনসার পূজা করতে রাজি হননি। এতে ক্রুদ্ধ হয়ে মনসা অভিশাপ দেন যে চাঁদ সওদাগরের সব পুত্রই সাপের দংশনে মারা যাবে। একে একে তার সব ছেলেই সেই অভিশাপের শিকার হন। শেষ পর্যন্ত বেঁচে থাকেন শুধু লক্ষিন্দর। লক্ষিন্দর প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক করা হয়। লক্ষিন্দরের বিয়ের সময় চাঁদ সওদাগর এমন একটি লোহার বাসরঘর নির্মাণ করেন যেখানে কোনো সাপ প্রবেশ করতে পারবে না, কিন্তু লোককথা অনুযায়ী একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে সাপ ঢুকে লক্ষিন্দরকে দংশন করে। তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে এটি আসলে গোকুল মেদ নামে পরিচিত একটি প্রাচীন স্থাপনা। এর ভেতরে 172টি কুঠুরি বিভিন্ন স্তরে মাটি দিয়ে ভরাট করে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ছোট আকারে সাজানো হয়েছিল, যাতে এটি একটি সুউচ্চ মন্দির বা স্তূপের শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে পারে। তাই ইতিহাসের দৃষ্টিতে এটি একটি অসাধারণ স্থাপত্য নিদর্শন, আর লোককথার কারণে এটি আজও বেহুলার বাসরঘর নামে মানুষের কাছে সমান জনপ্রিয়।